প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 10-এর বাংলার প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। তপন যে বিষয়টি নিয়ে তার প্রথম গল্পটি লিখেছে সে বিষয়টি হলো রাজা রানীর খুনখজম অ্যাক্সিডেন্টের না খেতে পেয়ে মারা যাওয়া, স্কুলে ভর্তি হওয়ার দিন অভিজ্ঞতা আর অনুভূতি। স্কুলে ভর্তি হওয়ার দিন এর অভিজ্ঞতা আর অনুভূতি। অসু একজন কবিতাটির অনুবাদক হলেন বিজন ভট্টাচার্য, নবরণ ভট্টাচার্য, পাবলো নেরুদা, অঘ্রকুসুম দত্তগুপ্ত। নবরণ ভট্টাচার্য। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণী হলো ভালোবাসো, মঙ্গল করো, ক্ষমা করো, বিদ্বেষ ত্যাগ করো। উত্তর হবে ক্ষমা করো। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। ও কথাটি হলো গল্প লেখা। তপন একজন গল্প লেখক। কারেকশনের কথা। নতুন মেসোমশাই তপনকে সাহায্যের কথা। কারেকশনের কথা। সিজার যে কলমটি দিয়ে কসকাকে আঘাত করেছিল সেটি হলো তামার নলখাগড়ার হাড়ের ব্রোঞ্জের। আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। কাকে এর বিহিত করতেই হবে? ওয়াটারম্যানকে। টি, টা, খানা, খানি এরা বিভক্তির মতো কাজ করলেও এদের বলা হয় নির্দেশক। কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন সেই কর্তাকে বলে প্রযোজক কর্তা। কমল নিখিলকে গান শেখাচ্ছে। নিখিলকে পদটির কারক নির্ণয় করো। গৌণকর্তা। সম্বন্ধ পদে মূলত ব্যবহৃত হয় যে দুটি বিভক্তি র আর এর। দুই দাগে হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? তাদের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেসোমশাইয়ের কাছে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তাতেই তার গল্প প্রকাশের কথা ছিল। নেক্সট, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবির এমন বক্তব্যের কারণ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে যে কোনো বাধায় মানুষের ঐক্যের দ্বারা আটকানো সম্ভব। পঙ্কিল হলো ধূলি। ধূলি পঙ্কিল হলো কিভাবে? লাঞ্ছিত আফ্রিকার রক্ত আর অশ্রুতে মিশে অর্ণ পথের ধুলো পঙ্কিল হয়েছে। নেক্সট, অসু একজন কবিতায় অপেক্ষায় থাকা মেয়েটির কাছে বছরগুলো পাথরের মতো মনে হয়েছে কেন? কবিতায় প্রতীক্ষারতা মেয়েটির দুঃসাহস সীমাহীন অপেক্ষাকে মাথার উপর ক্রমাগত নেমে আসা পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করে বিচ্ছেদ বেদনাময় বছরগুলি অতিক্রান্ত হওয়ার কথাই বলা হয়েছে। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক কীভাবে জেনেছিলেন? হারিয়ে যাওয়া কালিকলম রচনা থেকে জানা যায় সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াতের সংগ্রহ দেখে। নেক্সট, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কি আজ অবলুপ্তির পথে? ফাউন্টেন পেন থেকে বল পয়েন্ট পেন সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার যুগে কলমের ব্যবহার কমতে থাকায় লেখক এই কথা বলেছেন। সম্বন্ধপদ আর সম্বোধন পদের পার্থক্য। সম্বন্ধপদ বাক্যে বিশেষ্য সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত, কিন্তু সম্বোধন পদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের অর্থযোগ নেই। অনুসর্গের অপর নাম পরসর্গ কেন? অনুসর্গ নামপদের পরে বসে বলে এর অপর নাম পরসর্গ। সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। ক্রিয়ার যে ধাতুমূল সেখান থেকেই যদি কর্ম উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্ম বলে। যেমন ছেলেটা কি খেলায় না খেললো। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল। যেমন ছেলেটা কি খেলায় না খেললো। খেলায়। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল। নিরেক পদের কারক ও বিভক্তি অনুসর্গ নির্ণয় করো। অপাদান কারকে শূন্য বিভক্তি এবং হইতে অনুসর্গ যুক্ত হয়েছে। কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। অলৌকিক ঘটনা কি? তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। অলৌকিক ঘটনা ছিল সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম গল্পটি প্রকাশ। প্যারা চেঞ্জ করে লিখবে অলৌকিক কথাটির অর্থ যা বাস্তবে সম্ভব নয়। দীর্ঘ অপেক্ষার পর তপন
যেদিন দেখলেন যে সত্যিই ছোট মেশোর প্রতিশ্রুতি মতো তার গল্প পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটা তার কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। কারণ ছাপার অক্ষরে তার লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকে তপনের এতটাই অসম্ভব বলে মনে হয় যে সে সেটিকে অলৌকিক বলে মনে করে। অথবাদি রয়েছে তপন যেন হারিয়ে যায় এইসব কথার মধ্যে। কোন কথার মধ্যে তপন নিজেকে হারিয়ে ফেলে? সন্ধ্যাটা পত্রিকায় তপনের গল্প প্রকাশের পর মেশো সুকৌশলে প্রকাশ করে দেন তার কারেকশনের এই কথা। সেই কথাটা এরপর ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। তপনের বাবা যাবতীয় কৃতিত্ব মেসোমশাইকে দেয়। তার সেজ কাকু বলেন যে ওরকম মেসো থাকলে তারাও গল্প লেখার চেষ্টা করতেন। এমনকি তিনি না থাকলে তপনের গল্প সম্পাদক যে ছুঁয়েও দেখত না, সে কথাও বলা হয়। এইসব কথা তপনকে প্রভাবিত করে। তপনের হারিয়ে যাওয়ার কারণ এইসব কথা তার সব আনন্দকে অদৃশ্য করে দেয়। নেক্সট 3-2, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? 1+2, কবি বিপ্লব অথবা যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাওয়ার সময় যে মেয়েটি তার জন্যে দরজায় অপেক্ষা করছিল, এখানে তার কথা বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ মানুষ যুদ্ধের পথে পা রেখে সংসার, প্রিয়জন সব কিছুকেই পিছনে ফেলে যায়, কিন্তু এই কঠোর বাস্তবকে মেনে নিতে পারে না। তার প্রিয়তমা মেয়েটি, প্রিয় মানুষটির জন্য তার অপেক্ষা চলতেই থাকে। যুদ্ধে অজস্র ধ্বংস এবং মৃত্যুর ঘটনা ঘটলেও মেয়েটির মৃত্যু ঘটে না। চিরজীবী ভালোবাসার প্রতীক রূপে মেয়েটি বেঁচে থাকে। উপাধি রয়েছে এসো যুগান্তরের কবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে আহ্বান করেছেন কেন? আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ যুগান্তরের কবিকে আসন্ন সন্ধ্যার শেষে রশিপাতে অপমানিত আফ্রিকার দ্বারে এসে দাঁড়াতে বলেছেন। আফ্রিকার জনগণের ওপর ইউরোপীয় ঔপনিবেশিকদের অত্যাচার মানবতার অপমান। সুবুদ্ধিসম্পন্ন মানুষদের উচিত এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। যুগান্তরের কবি তাদেরই প্রতিনিধি। মানহারা আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে সত্য ও সুন্দরের পূজারী কবিকেও বলতে হবে ক্ষমা করো, আর সেটাই হবে সভ্যতার শেষ পূর্ণবাণী। 4 দাগে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন, তো প্রশ্নের মান 5। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো। নিখিল সরকার ওরফে শ্রীকান্ত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উদ্ধৃতাংশটি ব্যবহৃত হয়েছে। আলোচ্য প্রবন্ধের লেখক তার ছেলেবেলায় কালি তৈরি নিয়ে প্রচলিত ছড়ার কথা বলেছেন। ছড়াটি হলো, তেল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লোহপাত্রে লোহায় ঘষি, ছিঁড়িপত্র না ছাড়ে মসি। ছড়াটিতে তিল, ত্রিফলা, শিমুল গাছের ছাল, ছাগলের দুধ ইত্যাদি উপকরণের কথা আছে। এতগুলি উপকরণ জোগাড় করে কালি তৈরি করা খুব সহজ কাজ ছিল না, তাই লেখক অন্য সহজ পথ ধরেন। লেখকের বাড়িতে কাঠের উনুনে রান্না হতো, তাতে কড়াইয়ের তলায় প্রচুর কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে পাথরের বাটিতে জলে গুলে রাখা হতো। যারা কালি তৈরিতে ওস্তাদ তারা এই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো আতপ চাল ভেজে পুড়িয়ে এবং তা বেটে সেই জলে মেশানো হতো। এই সব ভালো করে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিক পুড়িয়ে লাল করে সেই জলে স্পর্শ করলে তা টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ভরে নিলেই তৈরি হয়ে যেত কালি। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। অনুষ্ঠানটির পরিচয় দাও। এক সময়ে রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করা হতো। কালি যাতে গড়িয়ে না পড়ে তাই মুখটা চিরে দেয়া হতো। লেখা হতো কলা পাতার বা কলার পাতায়। কালি তৈরি, কালি ও নিজেদেরই তৈরি করতে হতো। কাঠের উনুনে রান্না করা কড়াইয়ের তলায় কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে তা পাথরের বাটিতে রেখে জলে গোলা হতো। কখনো কখনো হরিতকি আতপ চাল ভাজা পুড়িয়ে বেটে মিশিয়ে দেওয়া হতো, তাতে তারপর খুন্তি পুড়িয়ে জলে ছ্যাঁকা দিয়ে ফোটানো হতো। প্রথম লেখালেখি, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতাতে লেখকের প্রথম লেখালেখি। শহরের হাই স্কুলে ভর্তি হওয়ার পর বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দেওয়া হয়, কালি বানানো বন্ধ হয়ে যায়। কাচের দোয়াতের কালি,
কাচের দোয়াতে কালি তৈরি। কাচের দোয়াতে এই কালি বানানো হতো কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। তৈরি কালি পাওয়া যেত দোয়াতে। ফাউন্টেন পেনের জন্ম। ফাউন্টেন পেনের জন্য ছিল বিদেশি কালি, রকমারি নিব ও হ্যান্ডেল ছিল। ফাউন্টেন পেনকে প্ল্যাটিনাম সোনা দিয়ে মুড়ে দেওয়া হতো। দোয়াত কলমের অবসান। এই পর্যায়ে দোয়াত কলম হয়ে গেল ঘর সাজানোর আসবাব। এক সময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। প্রথম যুগে তার চেহারা ছিল একরকম, পরবর্তীকালে সেই রূপের বদল ঘটে গেল। শেষের কথা, তারপর সবই অতীত হয়ে গেল। লেখালেখি এইভাবে এক অনুষ্ঠান হয়ে উঠেছিল। আজ বারুণী। বারুণী কি কোনি পাঠ্যাংশ অবলম্বনে সেই দিনের গঙ্গার ঘাটের বর্ণনা দাও। শতবিশা নক্ষত্রে কৃষ্ণ চতুর্দশী তিথিতে পুণ্যস্থান ইত্যাদির দ্বারা পালনীয় বিশেষ প্রথা হলো বারুণী। এই দিন মনস্কামনা পূরণের ইচ্ছায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে কাঁচা ফল দান করা হয়। বারুণী প্রথায় সকলেই গঙ্গাকে কাঁচা আম নিবেদন করছিলেন, ফলে গঙ্গার ঘাটে প্রচুর কাঁচা আম ভেসে যাচ্ছিল। মহা উৎসাহের সঙ্গে একদল ছেলেমেয়েরা সেই আম কুড়োচ্ছিল। ভাটার ফলে জল কিছুটা দূরে সরে যাওয়ায় কাদা মাখা পায়ে স্নান সেরে ফেরা লোকেদের মুখে ছিল বিরক্তির ছাপ। স্নান সেরে ফেরার পথে অনেকে যাচ্ছিল ঘাটের মাথায় বসে থাকা বামুনদের কাছে। এই বামুনরা সকলে জামা কাপড় জমা রাখে, সর্ষের তেল বা নারকেল তেল দেয়, আর স্নান সেরে লোকেরা এলে দক্ষিণা নিয়ে কপালে চন্দনের হাগ এঁকে দেয়। এছাড়া গঙ্গার ধারে ছিল নানারকম জিনিসের দোকান, ছোট ছোট একাধিক মন্দিরা। বারুণীর দিন বলেই হয়তো গঙ্গার পাড়ে ভিখিরিদের আনাগোনা ছিল বেশি। এই গঙ্গার ওই ধারে 3.5 মণ ওজনের বিশালাকার বিষ্ণুচরণ ধর একটা ছেঁড়া মাদুরের ওপর শুয়ে মালিশ করছিলেন এবং বিরক্তি নিয়ে গঙ্গার দিকে তাকিয়েছিলেন। সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি এবং চোখে মোটা লেন্সের চশমা পরা 50-55 বছরের ক্ষিতিশৃঙ্গ বিচ্ছুরণকে দেখে হাসছিলেন। মালিশওয়ালাকে তানপুরা, তবলা, সারেগামা ইত্যাদি বিচিত্র ভঙ্গিতে মালিশ করার নির্দেশ দিচ্ছিলেন বিষ্ণুচরণ ধর। এই দৃশ্যে মজা পেয়ে ক্ষিতিশৃঙ্গ বিষ্ণুচরণ ধরের শরীর নিয়ে ব্যঙ্গ করে বলেন যে তিনি নিজে নিয়মিত শরীরচর্চা করেন। নানান অঙ্গভঙ্গি করে যখন ক্ষিতিশৃঙ্গ মজা করতে শুরু করেন তখন বিষ্ণুচরণ ধরের রাগের বদলে কৌতূহল হয়। ক্রমাগত তাদের দুজনের মধ্যে আলাপ জমে ওঠে। নেক্সট, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি কার উক্তি, তার ডায়েটিংয়ের বর্ণনা দাও। মতিনন্দীর লেখা কোনি উপন্যাসে সর্ষে, চিনি, ডাল ইত্যাদি জিনিসের কারবারি বিষ্ণুচরণ ধর সাঁতারের একনিষ্ঠ প্রশিক্ষক ক্ষিতিশৃঙ্গকে কথা বলেছেন। উপন্যাসের প্রথম অধ্যায়ে বিষ্ণুধর তার ডায়েটিং এর জন্য গর্ব প্রকাশ করেছেন। 3.5 মণ ওজনের বিষ্ণুধর তার নিজের মতো করে ডায়েটিং করতেন, সেই কারণে তিনি যথেষ্ট গর্বিত ছিলেন। বিষ্ণুধর গঙ্গার ধারে বসে ক্ষিতীশকে নিজের ডায়েটিংয়ের কথা বিস্তারিতভাবে জানিয়েছেন। বিষ্ণুধর আগে রোজ 8 কিলো ক্ষীর খেতেন, এখন সেটা 300 গ্রাম হয়েছে। আগে জলখাবারে 20টা লুচি খেতেন, এখন তা 15টা হয়েছে। এখন নিয়ম করে মেপে তিনি 250 গ্রাম চালের ভাত খান, রাত্রে খান মাত্র 12টা রুটি। ঘি খাওয়া তিনি প্রায় ছেড়েই দিয়েছেন, শুধু গরম ভাতের সঙ্গে তিনি 4 চামচ ঘি খান। বিকেলে তার খাবার তালিকায় রয়েছে 2 গ্লাস মিশ্রির শরবত আর কেবল 4টে কড়া পাকের সন্দেশ। প্রসঙ্গত বিষ্ণুধর জানিয়ে দেন যে বাড়িতে রাধা গোবিন্দের মূর্তি থাকায় মাছ মাংস তিনি ছুঁয়েও দেখেন না। এত কিছুর পরেও
বিষ্ণুধর গর্বিতভাবে বলেন, সংযম ও শারীরিক কষ্ট স্বীকারে তিনি যথেষ্ট সক্ষম। তাদের বংশে কখনো কারোর হার্টের অসুখ হয়নি। নেক্সট রয়েছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান 4। ছাত্র জীবনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শেখানো উচিত যে নিয়ম শৃঙ্খলা মেনে চলা তাদের পবিত্র কর্তব্য। তাদের স্বয়ংবর্তিতা এবং সদাচরণের অভ্যাসও গড়ে তুলতে হবে। জীবনের প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা যদি শৃঙ্খলা না মানে তবে তারা তাদের অস্তিত্বের লড়াইয়ে শোচনীয়ভাবে ব্যর্থ হয় এবং পরিণামে দুঃখ ভোগ করে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে তুলুন। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যেই দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখো। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। দেখে নাও প্রশ্নপত্রটা।